ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইভ। তো আগের ভিডিওতে আমরা বায়োমলিকিউলস চ্যাপ্টারের এনজাইমের প্রথম পার্টটা পড়েছি। আজকে আমরা এনজাইমের বাকি যে পার্টটা রয়েছে এনসিইআরটির বইতে সেই পার্টটাকে কভার করব। তোমরা সবাই জানো এনসিইআরটি থেকেই তুলে তুলে নিটে কোয়েশ্চেন করা হয়, এক্স্যাক্টলি ওখান থেকে লাইন তুলে কোয়েশ্চেন করা হয়। সেজন্যই তোমাদের জন্য এই সিরিজটা, যেখানে আমরা বাংলায় এনসিইআরটিকে ভালোভাবে বোঝার চেষ্টা করছি, ওকে, যাতে তোমাদের নিট দেওয়ার সময় কোনো রকম অসুবিধা না হয়। তো চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। তবে ভিডিও শুরু করার আগে অবশ্যই যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করতে ভুলো না, কারণ এগুলো ফ্রি অফ কস্টেই তোমরা করতে পারবে, ওকে, এর জন্য কোনো টাকা পয়সা লাগছে না। প্লাস অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। সো লেটস বিগিন। দেখো, আজকে আমরা পড়ব ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য এনজাইম অ্যাক্টিভিটি। তো এনজাইম বা উৎসেচকের যে কার্যক্ষমতা রয়েছে সেটাকে অনেক কিছু অ্যাফেক্ট করতে পারে। তার মধ্যে মেন ফ্যাক্টর কি কি? তার মধ্যে মেন ফ্যাক্টর হচ্ছে টেম্পারেচার, পিএইচ, change in substrate concentration or binding of specific chemicals that regulate its activity। তার মানে টেম্পারেচার, পিএইচ, সাবস্ট্রেটের ঘনত্ব এবং কিছু স্পেসিফিক কেমিক্যাল যেগুলো এর সাথে বাইন্ড করলে এর যে এনজাইমের যে টার্সিয়ারি স্ট্রাকচার, এনজাইম তো একটা প্রোটিন, সো তার প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি নানা ধরনের স্ট্রাকচার থাকবে, সেই টার্সিয়ারি স্ট্রাকচার অল্টার হতে পারে, সেগুলো হচ্ছে এই জিনিসগুলো। তো তার মধ্যে দেখো, প্রথমেই আমরা পড়বো মোস্ট ইম্পর্টেন্ট টেম্পারেচার এবং পিএইচ। যে কোনো এনজাইমই একটা নির্দিষ্ট টেম্পারেচার এবং নির্দিষ্ট পিএইচ এই সবচেয়ে ভালো কাজ করে, ঠিক আছে? এবং সেই নির্দিষ্ট টেম্পারেচার বা পিএইচটাকে আমরা বলি অপটিমাম টেম্পারেচার আর অপটিমাম পিএইচ। তার আগে বা পরে, অর্থাৎ তার কম বা তার বেশি তাপমাত্রায় বা পিএইচে এর কার্যক্ষমতা কমতে থাকে, অর্থাৎ একমাত্র অপটিমাম টেম্পারেচার এবং অপটিমাম পিএইচেই কোনো একটা এনজাইম সবচেয়ে বেশি হাইয়েস্ট অ্যাক্টিভিটি দেখায়, ওকে। তো দেখো, এবং যত এই অপটিমামের থেকে দূরে যাব তত এর অ্যাক্টিভিটি কমতে থাকবে, ওকে। এবং মনে রাখতে হবে টেম্পারেচারের ক্ষেত্রে যত লো টেম্পারেচার হবে তত কিন্তু আমরা দেখতে পাবো যে এনজাইম ইনঅ্যাক্টিভ স্টেটে চলে যাবে, এবং যত হাই টেম্পারেচার হবে তত কিন্তু এনজাইমেটিক অ্যাক্টিভিটি ডেস্ট্রয় হবে। কেন? কারণ আমরা জানি হাই টেম্পারেচারে প্রোটিন ডিগ্রেড হয়ে যায়, এবং এনজাইম একটা প্রোটিন, সো হাই টেম্পারেচারে কিন্তু প্রোটিনটাই নষ্ট হয়ে যাবে, এনজাইমটাই নষ্ট হয়ে যাবে, সো এনজাইমের আর অ্যাক্টিভিটি কি থাকবে? তো দেখো, এখানে গ্রাফের মাধ্যমে দেখানো হয়েছে, এইটা হচ্ছে পিএইচ এর গ্রাফ, এটা টেম্পারেচারের গ্রাফ। এই যে পয়েন্টটা, এইটা হচ্ছে অপটিমাম পিএইচ আর এটা হচ্ছে অপটিমাম টেম্পারেচার, যেখানে এনজাইম অ্যাক্টিভিটি দেখো ওয়াই অ্যাক্সিসে সবচেয়ে হাইয়েস্ট, ঠিক আছে? অর্থাৎ এই ন্যারো রেঞ্জে সবচেয়ে ভালো কাজ করবে হচ্ছে আমাদের ওই স্পেসিফিক এনজাইমটা। এর চেয়ে কম হোক বা বেশি হোক, এর কিন্তু এনজাইমেটিক অ্যাক্টিভিটি ধীরে ধীরে কমতে থাকবে, ওকে। এবং তোমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা এনজাইমের একটা নির্দিষ্ট অপটিমাম পিএইচ এবং অপটিমাম টেম্পারেচার লেভেল কিন্তু থাকে, এটা প্রত্যেকটা এনজাইমের ক্ষেত্রে কিন্তু সমান নয়। নেক্সট আমরা চলে যাব সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। দেখো, প্রথমে আমরা এই গ্রাফটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করি। দেখো, এক্স অ্যাক্সিসে দেওয়া আছে এস মানে হচ্ছে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন বোঝানো হচ্ছে এখানে, এবং ওয়াই অ্যাক্সিসে দেওয়া হয়েছে রিঅ্যাকশনের ভেলোসিটি, ওকে। দেখো, প্রথম দিকে কি হচ্ছে, যত তুমি সাবস্ট্রেট অ্যাড করছো ধীরে ধীরে রিঅ্যাকশনের ভেলোসিটি কিন্তু তত বাড়ছে, ফলে এই আমাদের যে কার্ভটা সেটা কিন্তু উঠতে থাকছে, ঠিক আছে? তার মানে প্রথম দিকে আমরা যত বেশি সাবস্ট্রেট দেবো তত সাবস্ট্রেট তত বেশি এনজাইমের সাথে বাইন্ড করবে এবং এনজাইমের অ্যাক্টিভিটি বাড়াবে। বাট একটা সময় গিয়ে এরকম হবে, তুমি যতই সাবস্ট্রেট দাও না কেন এনজাইমের অ্যাক্টিভিটি আর বাড়বে না, সেটা একটা প্লেটো রিজিয়ানে কনভার্ট হবে। অর্থাৎ আমি সাবস্ট্রেট যতই এরপরে বাড়িয়েই যাই না কেন এনজাইমের অ্যাক্টিভিটি কিন্তু সেমই থাকবে, এনজাইমের রিঅ্যাকশনের ভেলোসিটি কিন্তু সেমই থাকবে, ওকে। এটা কেন হচ্ছে? কারণ একটা উদাহরণ ধরো, যে প্রথমে তুমি 100টা মলিকিউল অফ এনজাইম নিয়ে কাজ শুরু করেছিলে, তারপরে তুমি আস্তে আস্তে সাবস্ট্রেটের সংখ্যা বাড়াচ্ছ 10টা, 20টা, 50টা, 100টা। তো যখন তুমি বাড়াচ্ছ 100 সাবস্ট্রেটে পৌঁছে গেছো, তখন 100 সাবস্ট্রেট 100টা এনজাইমকে কি বলবো, তাকে সম্পৃক্ত করে ফেলেছে, স্যাচুরেটেড করে ফেলেছে। এরপর তুমি যতই সাবস্ট্রেটের সংখ্যা বাড়াও না কেন, 150, 200 যাই বাড়াও, সেই সাবস্ট্রেট গিয়ে বসার জন্য তার এনজাইমের অ্যাক্টিভ
সাইট নেই, কারণ 100টাই এনজাইম ছিল, 100টা এনজাইমকে 100টা সাবস্ট্রেট সম্পৃক্ত করে ফেলেছে। ফলে তারপরে তুমি যতই সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন বাড়াও, এনজাইমের যে রিয়াকশন ভেলোসিটি সেটা আর বাড়বে না, কারণ তখন আর এনজাইমই মানে এনজাইম যার উপরে গিয়ে সাবস্ট্রেট বসবে সেই এনজাইমই প্রেজেন্ট নেই রিয়াকশন মিক্সারের মধ্যে। ওকে, সো এই জন্যই এই যে কার্ভটা সেটা প্রথম দিকে উঠতে থাকে, তারপরে একটা টাইমে গিয়ে প্লেটু রিজিয়ন শো করে। যে টাইমে এটা প্লেটু রিজিয়ন শো করছে, এই ভেলোসিটিটা হচ্ছে ওই এনজাইম অ্যাক্টিভিটির ম্যাক্সিমাম ভেলোসিটি। সেই জন্য দেখো এখানে লেখা হয়েছে ভি ম্যাক্স, অর্থাৎ এটা হচ্ছে ওই এনজাইমের ম্যাক্সিমাম ভেলোসিটি। ওকে, এবার এখানে আর একটা টার্ম আছে দেখো, ভি ম্যাক্স বাই টু। ভি ম্যাক্স বাই টু হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটির হাফ, অর্থাৎ এটা যদি ধরো 50 ইউনিট হয়, এটা হবে 25 ইউনিট, এভাবে ভেবে নাও তোমরা। অর্থাৎ ম্যাক্সিমাম ভেলোসিটির হাফ ভেলোসিটি রিচ করার জন্য যতটুকু সাবস্ট্রেট আমাদের লাগে, সেই সাবস্ট্রেটের ঘনত্বকে আমরা কে এম বলবো। এইটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ কে এম, হোয়াট ইজ ভি ম্যাক্স বাই টু? ভি ম্যাক্স বাই টু হচ্ছে কোনো একটা নির্দিষ্ট এনজাইমের সর্বোচ্চ ভেলোসিটির হাফ, এবং এই হাফ ভেলোসিটি, এই 50% ভেলোসিটিকে অ্যাচিভ করার জন্য যতটা পরিমাণ সাবস্ট্রেটের প্রয়োজন হয় সেটাকে আমরা কে এম দিয়ে ডিনোট করি। ওকে, অর্থাৎ এই যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে 50% অফ দ্য এনজাইম কিন্তু সম্পৃক্ত হয়ে গেছে। অর্থাৎ তুমি যদি 100টা মলিকিউল অফ এনজাইম নিয়ে শুরু করে থাকো, তাহলে এতটা সাবস্ট্রেটের ঘনত্বে কিন্তু 50টা এনজাইম তোমার সম্পৃক্ত হয়ে গেছে। এইভাবেও তোমরা কিন্তু ভাবতে পারো। ওকে, তো চলো তাহলে ধরো যে এনজাইমের একটা তোমাদেরকে উদাহরণ দিই, যে এনজাইমের সাবস্ট্রেটের প্রতি আসক্তি বেশি। ঠিক আছে, ধরো কোনো এনজাইমে সাবস্ট্রেটের প্রতি আসক্তি বেশি, কারো সাবস্ট্রেটের প্রতি আসক্তি কম। তো যার সাবস্ট্রেটের প্রতি আসক্তি বেশি তার কেএম ভ্যালুটা কম হবে, অর্থাৎ কম সাবস্ট্রেটের ঘনত্বেই সে কিন্তু সম্পৃক্ত হতে পারবে 50%। আর যার সাবস্ট্রেটের প্রতি আসক্তি কম তার কেএম ভ্যালু বেশি হয়ে যাবে, কারণ তার সম্পৃক্ত হতে 50% সম্পৃক্ত হতে বেশি পরিমাণ সাবস্ট্রেট লাগবে। ওকে, সো এইভাবে তোমরা কিন্তু এই গ্রাফটা কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বোঝার জন্য। নেক্সট চলে যাচ্ছি আমরা, এটারই যে রাইটিং পার্টটা রয়েছে সেই পার্টটা তোমরা একটু দেখে নাও, কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট কিভাবে অ্যাফেক্ট করে। বলছে উইথ দ্য ইনক্রিজ ইন সাবস্ট্রেট কনসেন্ট্রেশন দ্য ভেলোসিটি অফ দ্য এনজাইমেটিক রিয়াকশন রাইজেস ফার্স্ট। প্রথমে দেখলাম যে প্রথম দিকে যত তুমি সাবস্ট্রেট দিতে থাকবে তত এনজাইম রিয়াকশনের ভেলোসিটি বাড়তে থাকবে। দ্য রিয়াকশন আলটিমেটলি রিচেস আ ম্যাক্সিমাম ভেলোসিটি নোন অ্যাজ ভি ম্যাক্স। ম্যাক্সিমাম ভেলোসিটি মানে একদম উপরের ভেলোসিটিটা, উইচ ইজ নট এক্সিডেড বাই এনি ফার্দার রাইজ ইন কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্ট্রেট। যখন ভি ম্যাক্স রিচ করে যাবে তখন তুমি সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন যতই বাড়াও আর কিন্তু ভেলোসিটি বাড়বে না। This is because the enzyme molecules are fewer than the substrate molecules, and after saturation of these molecules they are no longer free, there is no longer free enzyme molecule to bind with the additional substrate molecule। যেটা তোমাদেরকে 100টা এনজাইমের কথা দিয়ে বোঝালাম যে 100টা এনজাইম যখন স্যাচুরেটেড হয়ে যাবে তখন তুমি যতই আরো সাবস্ট্রেট দাও না কেন তারা কিন্তু আর সাবস্ট্রেটকে গ্রহণ করতে পারবে না, ফলে রিয়াকশনের যে ভেলোসিটি সেটা ওই ভি ম্যাক্স থেকে যাবে। ওকে, নেক্সট আমরা যাচ্ছি আমাদের ফোর্থ যে ফ্যাক্টর অর্থাৎ ইনহিবিটর। দেখো কিছু কিছু এমন কেমিক্যাল রয়েছে যারা এনজাইম রিয়াকশনের রেটকে বা ভেলোসিটিকে কিন্তু অল্টার করতে পারে। সেরকমই একটা কেমিক্যাল রিয়াক্ট্যান্ট হচ্ছে ইনহিবিটর। এই ইনহিবিটর আবার দু রকমের হয়, কম্পিটিটিভ, নন কম্পিটিটিভ। তো তোমাদের সিলেবাসে এনসিইআরটি ওয়াইজ কম্পিটিটিভ ইনহিবিটর আছে। কম্পিটিটিভ ইনহিবিটর মানে হচ্ছে এরা ক্লোজলি রেজেম্বল করে সাবস্ট্রেটকে, সাবস্ট্রেটের মতোই দেখতে হয়। ঠিক আছে, ফলে কি হয়, তোমার যে এনজাইমের অ্যাক্টিভ সাইট আছে সেই জায়গায় বসার জন্য সাবস্ট্রেট এবং ইনহিবিটর এদের দুজনের মধ্যে কম্পিটিশন চলতে থাকে। এই জন্য একে কম্পিটিটিভ ইনহিবিটর বলা হচ্ছে। এবার ইনহিবিটর গিয়ে যদি আমার অ্যাক্টিভ সাইটে বসে পড়ে, ঠিক আছে, এনজাইমের অ্যাক্টিভ সাইটে, তাহলে কি হবে, ওর যে সাবস্ট্রেট সে গিয়ে আর বসতে পারবে না। ফলে কি হবে, দেখো ইনহিবিটর বসলে তো আর এনজাইমের যে রিয়াকশন সেটা তো আর হবে না, সাবস্ট্রেট বসলে হতো, বাট ইনহিবিটর বসার ফলে সাবস্ট্রেট বসতে পারছে না, ফলে এনজাইমেটিক রিয়াকশন কমে যাবে। ওকে, তো ফলে এনজাইমেটিক অ্যাকশন কিন্তু ডিক্লাইন করবে বা কমে যাবে। তো একটা এক্সাম্পল দিয়ে এখানে বলা হচ্ছে, দেখো
যে সাকসিনিক ডিহাইড্রোজিনেজ, ওকে, এটা একটা এনজাইম। এই এনজাইমটার যে সাবস্ট্রেট সেটা হচ্ছে সাকসিনেট, বাট এই সাকসিনেটের মতোই অনেকটা দেখতে হচ্ছে ম্যালোনেট। ম্যালোনেট হচ্ছে সাকসিনেটের কম্পিটিটিভ ইনহিবিটর। এবার সাকসিনেট এবং ম্যালোনেট, সাকসিনেট হচ্ছে সাবস্ট্রেট, ম্যালোনেট হচ্ছে ইনহিবিটর, এরা দুজনা মিলে কম্পিটিশন করে এই সাকসিনিক ডিহাইড্রোজিনেজের সাথে বসার জন্য। তো যদি ম্যালোনেট গিয়ে সাকসিনিক ডিহাইড্রোজিনেজের যে অ্যাক্টিভ সাইট সেখানে বসে পড়ে, তাহলে কি হবে, সাকসিনেট আর বসতে পারবে না। ফলে কি হবে, আলটিমেটলি গিয়ে এনজাইমেটিক রিয়াকশনটা কিন্তু কমতে থাকবে, এর যে রেট সেটা কিন্তু ডিক্লাইন করতে থাকবে। এবং মনে রাখবে এই ধরনের কম্পিটিটিভ ইনহিবিটর জেনারেলি কোথায় ইউজ করা হয়, কন্ট্রোল অফ ব্যাকটেরিয়াল প্যাথোজেন, ঠিক আছে, যেখানে ব্যাকটেরিয়াল প্যাথোজেন রয়েছে তার কন্ট্রোলে কিন্তু আমরা এভাবে ব্যাকটেরিয়াল প্যাথোজেনের যে এনজাইমেটিক অ্যাক্টিভিটি সেটাকে বন্ধ করতে পারি, তার ওই এনজাইমের স্পেসিফিক কম্পিটিটিভ ইনহিবিটর অ্যাড করে। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি ক্লাসিফিকেশন অ্যান্ড নমেনক্লেচার অফ এনজাইমস। দেখো টোটাল 6টা ক্লাস রয়েছে এনজাইমসের IUPAC ওয়াইজ, ঠিক আছে, এবং প্রত্যেকটা ক্লাসের আন্ডারে অনেকগুলো করে 4 থেকে 13টা সাব ক্লাস রয়েছে, এবং তার মধ্যে এক একটা এনজাইমকে 4 ডিজিট নাম্বার দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে, যেটাকে আমরা ইসি নাম্বার বলি। ধরো 1:2, 2:2, 1.2.9.3 এরকম করে নাম্বার রয়েছে মনে করো। তার মানে 1টা ডিনোট করছে ওর ক্লাস, 2টা ডিনোট করছে ক্লাস 1-এর আন্ডারে ওর সাব ক্লাস, ঠিক আছে, এইভাবে নেমিং করানো হয়। তো জাস্ট তোমরা মনে রাখবে এর যে ইসি নাম্বার বা নেমিং হয় তাতে 4টে ডিজিট থাকে, তার বেশি তোমাদের এখন মনে রাখার দরকার নেই। তো 6টা টাইপের বা 6টা ক্লাসের এনজাইম কি কি আছে চলো দেখে নিই। প্রথমে হচ্ছে অক্সিডো রিডাকটেজ বা ডিহাইড্রোজিনেজ এনজাইম, ঠিক আছে, তার মানে বুঝতেই পারছো এই ধরনের এনজাইমের রিয়াকশনে কোনো একটা সাবস্ট্রেট তোমার এখানে কি হবে, এখানে কিন্তু একটা সাবস্ট্রেট অক্সিডাইজড হবে, অন্যটা রিডিউসড হবে, ঠিক আছে। এনজাইম সুইচ ক্যাটালাইজেস অক্সিডো রিডাকশন, জারণ বিজারণ রিয়াকশন যেখানে হচ্ছে বিটুইন টু সাবস্ট্রেট S and S' ইজ নোন অ্যাজ অক্সিডো রিডাকটেজ এনজাইম। দেখো এখানে S রিডিউসড অবস্থায় ছিল এই সাবস্ট্রেটটা, S প্রাইম এটা কিন্তু অক্সিডাইজড অবস্থায় ছিল। এনজাইম কাজ করে কি করলো, S কে অক্সিডাইজড করে দিল, S প্রাইমকে রিডিউসড করে দিল, অর্থাৎ এখানে অক্সিডেশন রিডাকশন রিয়াকশন হচ্ছে। তো এই ধরনের রিয়াকশনে যে ধরনের এনজাইমরা কাজ করে তাদেরকে আমরা অক্সিডো রিডাকটেজ বা ডিহাইড্রোজিনেজ এনজাইম বলতে পারি। নেক্সট হচ্ছে দেখো ট্রান্সফারেজ, নাম থেকেই বুঝতে পারছো এই ধরনের এনজাইম কোনো একটা গ্রুপকে ট্রান্সফার করবে একটা সাবস্ট্রেট থেকে অন্য সাবস্ট্রেটে, বাট মনে রাখতে হবে সেই গ্রুপটা কখনোই কিন্তু হাইড্রোজেন হবে না, কারণ যদি গ্রুপটা হাইড্রোজেন হয়ে যায় তাহলে সেটা অক্সিডো রিডাকটেজের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। সো এনজাইমস ক্যাটালাইজিং ট্রান্সফার অফ আ গ্রুপ G other than hydrogen between a pair of substrate S and S prime is known as transferase। দেখো এখানে S এর সাথে G গ্রুপটা অ্যাডেড ছিল আর S প্রাইমের সাথে কোনো G গ্রুপ ছিল না। রিয়াকশন হওয়ার পরে দেখা যাচ্ছে S Gটা S হয়ে যাচ্ছে এবং S প্রাইমের সাথে G গ্রুপটা অ্যাড হচ্ছে, অর্থাৎ G গ্রুপটার S থেকে S প্রাইমে ট্রান্সফার হলো। সো এই যে G গ্রুপ যেটা হাইড্রোজেন নয়, হাইড্রোজেন ছাড়া যে কোনো গ্রুপ হতে পারে, এর ট্রান্সফারের জন্য যে এনজাইম এখানে কাজ করলো তাকে আমরা ট্রান্সফারেজ এনজাইম বলবো। ওকে, নেক্সট দেখো হাইড্রোলেজ, নাম থেকে বুঝতে পারছো হাইড্রো মানে জল এবং লেজ মানে হচ্ছে ভাঙা, অর্থাৎ জল অ্যাড করে যখন কোনো সাবস্ট্রেটকে ভাঙা হয় তখন সেখানে যে এনজাইম কাজ করে তাকে আমরা হাইড্রোলেজ এনজাইম বলি। সো সেটাই লেখা আছে এনজাইমস ক্যাটালাইজিং হাইড্রোলিসিস অফ, অর্থাৎ জল অ্যাড করে ভাঙাকে আমরা হাইড্রোলিসিস বলি। হাইড্রোলিসিস অফ এস্টার, ইথার, পেপটাইড, গ্লাইকোসাইডিক বন্ড, কার্বন কার্বন বন্ড, কার্বন হ্যালাইড অর PN বন্ড আর নোন অ্যাজ হাইড্রোলেজ এনজাইম। অর্থাৎ যে কোনো বন্ড ব্রেক করতে গেলে যখন জল অ্যাড করতে হয়, ঠিক আছে, জল অ্যাড করে কোনো বন্ড ব্রেকিং যে রিয়াকশন সেখানে যে এনজাইম কাজ করে তাকে আমরা হাইড্রোলেজ বলবো। নেক্সট দেখো লাইএজ, লাইএজও হচ্ছে তোমার বন্ড ব্রেকিং এনজাইম, বাট এখানে কি হয় দেখো হাইড্রোলাইসিস হয়ে বন্ড ব্রেকিং হয় না, হাইড্রোলাইসিস ছাড়া অন্য প্রসেসে বন্ড ব্রেকিং হয় এবং ডাবল বন্ড ফর্ম হয়। দেখো বলা আছে এনজাইমস দ্যাট ক্যাটালাইজেস রিমুভাল অফ গ্রুপস ফ্রম দ্য সাবস্ট্রেট বাই মেকানিজম আদার দ্যান হাইড্রোলাইসিস, হাইড্রোলাইসিস না হয়েও যে বন্ড ব্রেকিং হয় এবং যার ফলে ডাবল বন্ড পড়ে থাকে, সেই ধরনের রিয়াকশনে যে এনজাইম কাজ করে তাকে আমরা
লাইয়েজ বলবো। যেমন দেখো এখানে এই যে সাবস্ট্রেটটা এটাকে বন্ড ব্রেক করে XY অ্যান্ড CC ডাবল বন্ড হয়েছে কার্বন কার্বনের মধ্যে, এই রিয়াকশনে যে এনজাইম কাজ করেছে সেটা হবে লাইয়েজ। নেক্সট চলে যাচ্ছি, দেখো আরো যে দুটো আমাদের বাকি আছে এনজাইমের ক্লাস, একটা হচ্ছে আইসোমারেজ। নাম থেকে বুঝতে পারছো এটা কিন্তু আইসোমার ফর্ম করতে হেল্প করবে, ঠিক আছে। যেমন তোমরা গ্লাইকোলাইসিস পাথওয়েতে একটা আইসোমারেজ এনজাইমের নাম পড়েছো ছোটবেলায়, ট্রায়োস ফসফেট আইসোমারেজ, ঠিক আছে, যেটা কিন্তু একটা আইসোমারকে অন্য আইসোমারে ফর্ম করে। তোমাদের হোমওয়ার্ক থাকলো নিচে কমেন্ট সেকশনে লেখা ট্রায়োস ফসফেট আইসোমারেজ কোন সাবস্ট্রেট থেকে কোন প্রোডাক্ট ফর্ম করে। ওকে, সো আইসোমারেজ এনজাইম কিছুই না, যারা ইন্টার কনভার্সন করে বিভিন্ন টাইপের আইসোমারের মধ্যে, যেমন সেটা অপটিক্যাল আইসোমার হতে পারে, জিওমেট্রিক আইসোমার হতে পারে, বা পজিশনাল আইসোমারও হতে পারে। নেক্সট যাচ্ছি, দেখো লাইগেজ। লাইগেশন করা মানে জুড়ে দেওয়া। এতক্ষণ আমরা ভাঙার কথা পড়ছিলাম, এরপর জুড়ে দেওয়া। যে এনজাইম কোনো দুটো সাবস্ট্রেটকে জুড়ে একটা নতুন প্রোডাক্ট তৈরিতে হেল্প করে তাকে আমরা লাইগেজ এনজাইম বলি। দেখো এনজাইমস ক্যাটালাইজিং দ্য লিঙ্কিং টুগেদার অফ টু কম্পাউন্ডস, ফর এক্সাম্পল এনজাইমস হুইচ ক্যাটালাইজেস জয়নিং অফ CO, CA, CN, PO, etc. bonds are known as ligase enzyme. So যখনই বন্ড জোড়ার কাজ হবে তখন কিন্তু লাইগেজ এনজাইম কাজে লাগবে। লাইগেশন করা মানে জোড়া। ওকে, সো এই হচ্ছে 6টা টাইপের এনজাইম, 6টা ক্লাসের এনজাইম রাদার, ওকে, যেগুলোর সম্বন্ধে তোমাদের জানতে হবে। এগুলোর এক্সাম্পল তোমাদের কিন্তু এনসিইআরটিতে নেই। নেক্সট চলে যাচ্ছি, দেখো যে আমরা এতক্ষণ বিভিন্ন টাইপের ফ্যাক্টরস পড়লাম, পিএইচ, টেম্পারেচার, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, দেন ইনহিবিটার্স, বাট এগুলো যেমন এনজাইমেটিক অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করে তেমনই আরও কিছু জিনিস রয়েছে যারা এনজাইমেটিক অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করে, এবং যেগুলো না থাকলে এনজাইমেটিক অ্যাক্টিভিটিই হবে না বলা যায়। তো সেই ধরনের কম্পাউন্ডস গুলোকে আমরা বলতে পারি হচ্ছে আমরা বলবো হচ্ছে কোফ্যাক্টরস। ওকে, সো কোফ্যাক্টরস আর নন প্রোটিন কনস্টিটিউয়েন্ট অফ অ্যান এনজাইম, ঠিক আছে। এনজাইমের যে প্রোটিন পার্ট সেটাকে আমরা বলে থাকি অ্যাপো এনজাইম। ওকে, এবং নন প্রোটিন পার্ট যেটা অ্যাপো এনজাইমের সাথে যুক্ত থাকলে একটা এনজাইম কমপ্লিট হয়, সেই নন প্রোটিন পার্টকে বলি আমরা কোফ্যাক্টর। এবং যখন অ্যাপো এনজাইম প্লাস কোফ্যাক্টর মিলে একটা কমপ্লিট এনজাইম তৈরি হয় তাকে আমরা বলি হলো এনজাইম। ওকে, সো অ্যাপো এনজাইম হচ্ছে এনজাইমের প্রোটিন পার্ট যেটা মেন ফাংশন করে, যার মধ্যে অ্যাক্টিভ সাইট থাকে, এবং এই অ্যাপো এনজাইমের ফাংশনাল অ্যাক্টিভিটির জন্য দরকার হয় নন প্রোটিন একটা কনস্টিটিউয়েন্ট যাকে আমরা বলি কোফ্যাক্টর। সো অ্যাপো এনজাইম প্লাস কোফ্যাক্টর ইকুয়াল টু হলো এনজাইম অর এন্টায়ার এনজাইম। ওকে, এবার দেখো এই যে আমাদের নন প্রোটিন কনস্টিটিউয়েন্ট অর কোফ্যাক্টর, এটা কিন্তু 3টে টাইপের হতে পারে। আইদার এটা প্রস্থেটিক গ্রুপ হতে পারে, অর কো এনজাইম হতে পারে, অর মেটাল আয়ন্স হতে পারে। এক এক করে চলো আমরা দেখি। বলছে দেখো এর মধ্যে প্রস্থেটিক গ্রুপ অ্যান্ড কো এনজাইমস আর অর্গানিক ইন নেচার, ঠিক আছে। দেখো প্রস্থেটিক গ্রুপস আর অর্গানিক কম্পাউন্ড, ওকে, অ্যান্ড কোএনজাইমস আর অলসো অর্গানিক কম্পাউন্ড। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কি মনে রাখতে হবে। প্রস্থেটিক গ্রুপ কিন্তু অ্যাপো এনজাইমের সাথে টাইটলি বাইন্ড করে থাকে, সো দে আর টাইটলি বাউন্ড টু দ্য অ্যাপো এনজাইম, whereas কোএনজাইম কিন্তু টাইটলি বাইন্ড করে থাকে না, তাদের একটা ট্রানজিয়েন্ট বাইন্ডিং হয় অ্যাপো এনজাইমের সাথে। দেখো লেখা আছে অ্যাসোসিয়েশন উইথ দ্য অ্যাপো এনজাইম ইজ অনলি ট্রানজিয়েন্ট, অর্থাৎ শর্ট টার্মের জন্য বাইন্ড করে, ইউজুয়ালি অকারিং ডিউরিং দ্য কোর্স অফ ক্যাটালাইসিস। যখন ক্যাটালিসিস হয় তখনই একমাত্র বাইন্ড করে, খুব অল্প সময়ের জন্য, এর মতো সারাক্ষণ টাইটলি বাউন্ড অবস্থায় থাকে না। ওকে, তো চলো এক্সাম্পল দেখি। বলা হচ্ছে প্রস্থেটিক গ্রুপের এক্সাম্পল হচ্ছে পারঅক্সিডেজ অ্যান্ড ক্যাটালেজ। পারঅক্সিডেজ কি করে, হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেনে পরিণত করতে হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে ওয়াটার এবং অক্সিজেনে পরিণত করতে সাহায্য করে। এই হাইড্রোজেন পারঅক্সাইডকে ভাঙার জন্য যে পারঅক্সিডেজ এনজাইম ইউজ হয়, সেই পারঅক্সিডেজ এনজাইমের সাথে হিম অ্যাজ এ প্রস্থেটিক গ্রুপ যুক্ত থাকলে তবেই কিন্তু পারঅক্সিডেজ এনজাইম কাজ করতে পারে। এবার এই হিম কোথায় যুক্ত থাকে, কোথায় টাইটলি বাউন্ড থাকে, এই পারঅক্সিডেজ এনজাইমের অ্যাক্টিভ সাইটে কিন্তু এটা বাউন্ড হয়ে থাকে। দেখো লেখা আছে হিম ইজ দ্য প্রস্থেটিক গ্রুপ অ্যান্ড ইট ইজ আ পার্ট অফ দ্য অ্যাক্টিভ সাইট অফ দ্য এনজাইম। ওকে, সো এখানে হিম হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। কার প্রস্থেটিক গ্রুপ? পারঅক্সিডেজ এনজাইমের প্রস্থেটিক গ্রুপ।
নেক্সট দেখো কোএনজাইমের উদাহরণে যাই। কোএনজাইমের উদাহরণ এখানে দেওয়া হয়েছে নিয়াসিন। ওকে, কি বলা হয়েছে দেখো, আমরা তো অলরেডি দেখলাম যে কোএনজাইম কিন্তু আমাদের প্রস্থেটিক গ্রুপের মতো টাইটলি বাউন্ড অবস্থা থাকে না, রাদার ক্যাটালিসিসের সময় এটা একটা ট্রানজিয়েন্ট বাইন্ডিং করে আমাদের এনজাইমের সাথে। বলছে ফার্দারমোর কোএনজাইম সার্ভ অ্যাজ আ কোফ্যাক্টর ইন মেনি ডিফারেন্ট এনজাইমস ক্যাটালাইজড রিয়াকশন। কোন কোন রিয়াকশনে দেখা যায়? দ্য ইসেনশিয়াল কেমিক্যাল কম্পোনেন্ট অফ মেনি কোএনজাইমস আর ভিটামিনস। ঠিক আছে, ভিটামিন হচ্ছে কোএনজাইমের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। যেমন বলেছে দেখো, কোএনজাইম নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড অর্থাৎ এনএডি অ্যান্ড এনএডিপি কন্টেন ভিটামিন নায়াসিন। সো এনএডি এবং এনএডিপি হচ্ছে তোমার কোএনজাইম, এবং আমরা এক্ষুনি পড়লাম যে কোএনজাইমের মেন কম্পোনেন্ট কি ভিটামিন। সো এনএডি এনএডিপি এই কোএনজাইমদের মেন কম্পোনেন্ট কি দেখো, ভিটামিন নিয়াসিন। ওকে, তো এটা তোমাদের মনে রাখতে হবে, নিয়াসিন কাদের কম্পোনেন্ট, এনএডি এনএডিপি। লাস্ট যাচ্ছি দেখো, লাস্ট কোফ্যাক্টর আমাদের মেটালায়েন্স। এতক্ষণ আমরা প্রস্থেটিক গ্রুপস অ্যান্ড কোএনজাইমস পড়লাম যারা অর্গানিক কম্পাউন্ডস ছিল, বাট এবার যে কোফ্যাক্টর সম্বন্ধে পড়বো সেটা হচ্ছে মেটালায়েন্স। ঠিক আছে, মেটালায়েনের এক্সাম্পল হচ্ছে জিঙ্ক। জিঙ্ক জেনারেলি, জিঙ্ক ছাড়াও আরো অনেক কিছু আছে, বাট তোমাদের এখানে জিঙ্কের নামটাই মনে রাখতে হবে, কারণ এখান থেকেই তো তুলে তুলে তোমাদের নিতে কোয়েশ্চেন করবে। সো জিঙ্ক ইজ দ্য কোফ্যাক্টর অফ প্রোটিওলাইটিক কার্বক্সি পেপটাইডেজ এনজাইম। সো কার্বক্সি পেপটাইডেজ এনজাইমের কোফ্যাক্টর হচ্ছে জিঙ্ক মেটালায়ন। ওকে, সো কি বলছে, এটা আবার কার সাথে কোথায় বন্ড করে থাকে দেখা যাক। সো দিস মেটালায়ন্স ফর দেয়ার অ্যাক্টিভিটি form coordination bond with side chains of the active site and at the same time form one or more coordination bond with the substrate. So এরা কোঅর্ডিনেশন বন্ড করে থাকে, এবং শুধুমাত্র যে এরা অ্যাক্টিভ সাইটের সাইড চেনের সাথেই কোঅর্ডিনেশন বন্ড করে তাই নয়, একই সময়ে যখন অ্যাক্টিভ সাইটে সাবস্ট্রেট এসে বসছে, সাবস্ট্রেটের সাথেও কিন্তু এরা কোঅর্ডিনেশন বন্ড করে। ওকে, তো এরা যেমন এনজাইমের সাথেও কোঅর্ডিনেশন বন্ড করছে, সাবস্ট্রেটের সাথেও কোঅর্ডিনেশন বন্ড করছে, এবং আলটিমেটলি এনজাইমটাকে তার কাজ ঠিকমতো ভাবে করতে হেল্প করছে। সো লাস্ট লাইনটা খুব ইম্পর্টেন্ট, দেখো বলা হয়েছে ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি ইজ লস্ট when the cofactor is removed from the enzyme, which testifies that they play a crucial role in the catalytic activity of enzyme. So আমরা যদি আমাদের অ্যাপো এনজাইমের থেকে কোফ্যাক্টরকে সরিয়ে নিই, অর্থাৎ হলো এনজাইম থেকে কোফ্যাক্টর সরিয়ে নিলে শুধু অ্যাপো এনজাইম প্রোটিন পার্টটাই পড়ে থাকবে আমার এনজাইমে। ঠিক আছে, তো কোফ্যাক্টর সরিয়ে নিলে দেখা যায় যে এনজাইম কিন্তু আর কাজ করতে পারে না। সো সেটাই টেস্টিফাই করে যে আমাদের কোফ্যাক্টরটা এনজাইমেটিক অ্যাক্টিভিটির জন্য কতটা গুরুত্বপূর্ণ। কোফ্যাক্টর না হলে কিন্তু এনজাইম তার কাজই করতে পারবে না। ওকে, so this is all about enzymes from your NCERT book class 11. okay, I hope এই ভিডিও তোমাদের ইউজফুল হবে ফর নিট পারপাস। ওকে, এবং তোমরা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক তো করেই দিতে পারো, তাই নয় কি? এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে ভিডিওর রিচ আরো বাড়ে এবং আমি আরো বেশি ইনফ্লুয়েন্সড হই আরো নতুন নতুন তোমাদের নিটের জন্য ভিডিও বানাতে। ওকে, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।